আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর কি কিছু করণ লাগবে আফা? অনেক আইটেম তো বানাইলাম। এরিনা আম্মা এখনো আয় না কেন? ওনার এত গল্প শুনছি যে ওনারে দেহনের লাইগা এখন আমার মনটাও ছটফট করতেছে। আয়শা আক্তার হেসে বলেন, ফোন দিয়েছিলাম, একটু পরেই চলে আসবে। তুই এখন গোসল করে আয় তো, যা, বাকিটা সুমাইয়া আর আমি মিলে করব। রহিমা সুন্দর একটা হাসি দিয়ে গোসলে চলে যায়। এর মধ্যে রুকাইয়াও চলে আসে। ওর আজ ক্লাস টেস্ট ছিল, তাই আসতে একটু দেরি হলো। সুমাইয়া অবশ্য সকালেই চলে এসেছে। রুকাইয়া মা আর বোনের সাথে একটু সময় কথা বলেই বলে, ভাইয়া কোথায় মা? আয়শা আক্তার বলেন, আর কোথায়, হাসপাতালে গিয়েছে। রুকাইয়া মাকে জড়িয়ে ধরে বলে, ও, তো আজ তাড়াতাড়ি আসতে বলনি? দুপুরে সবাই একসাথে খেতাম। বলেছি তো মা, কিন্তু তোর ভাই কি আমার কথা শুনবে? ওর কাজ শেষ হলেই তারপরেই আসবে। তবে ভাবিস না, তার দুই বোন যখন এসেছে তখন তাড়াতাড়ি চলে আসবে। রুকাইয়া হেসে বলে, সেটা ঠিক বলেছ, তবে দেরি করে এলেও আমি কিন্তু ভাইয়া আসার পরেই খাবো। ঠিক আছে, এখন আমায় ছাড়ো তো। আজ এরিনার পছন্দের একটা ডিশ বানিয়েছি, ইলিশ পোলাও। রুকাইয়া বলে, তাই নাকি? তাহলে তো আজ অনেক খুশি হবে। জানো মা, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। এত ঠান্ডা, চুপচাপ, এত নরম মেয়ে আমি আগে দেখিনি। মনটা অনেক ভালো, দেখতেও মাশাআল্লাহ। মোটেও সাজগোজ করে না, অথচ কি মিষ্টি দেখতে। ওর জন্য আমার খুব খারাপ লাগে মা। এমন একটা মেয়ে আমার ভাইয়ের জীবনে এলে মন্দ হতো না, নাকি বলো? সুমাইয়া ওর বোনের সাথে একমত হয়ে বলে, আমারও তাই মনে হয় মা। আগে যদি ওর দেখা পেতাম তাহলে ওকে আমি ভাবি বানাতাম। আয়শা আক্তার মুচকি হেসে কিছু বলতে যাবে, অমনি কলিং বেল বাজলে রুকাইয়া বলে, তোমরা বসো, আমি দেখছি কে এসেছে। বলে গিয়ে দরজা খুলে দেখে এরিনা এসেছে। এরিনাকে দেখেই রুকাইয়া ওকে জড়িয়ে ধরে। মনে হয় যেন বহু বছর পরিচিত আপন কেউ। সুমাইয়া এসে ইলহামকে কোলে নিয়ে আদর করে, এরিনাকেও জড়িয়ে ধরে। আতিককেও হাত ধরে ভেতরে নিয়ে বসতে নিলে আতিক বলে, আপু, আজ আমি বসবো না। আমার ফ্রেন্ডদের সাথে একটা প্রোগ্রাম আছে 2টায়। ওটা হবে লালবাগে, যেতেও তো সময় লাগবে, তাই এখনই বের হব। আমি সন্ধ্যার পর এসে আপুকে নিয়ে যাব। আয়শা আক্তার মন খারাপ করে বলে, সেটা কেমন কথা হলো বাবা? এখান থেকে না হয় খেয়ে যাও। আতিক বলে, না না আন্টি, আজ না, আরেকদিন খাবো ইনশাল্লাহ। আমি তাহলে আসি। বলেই এরিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ও। এরিনা ভেতরে ঢুকতেই আয়শা আক্তার ওকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। এত ভালোবাসায় এরিনার চোখ ছলছল করে ওঠে। এরিনা মনে মনে ভাবে, এত ভালো মানুষ সত্যি হয় নাকি? আয়শা আক্তারের এই আদর এরিনার খুব ভালো লাগে। সবাই মিলে এরিনাকে নিয়ে প্রথমে ড্রয়িং রুমে বসায়। ইলহাম এসেছে শুনে তুলিকা দৌড়ে আসে, ইলহামকে সাথে করে ওদের রুমে নিয়ে যায়, আর বাকিরা সবাই মিলে গল্প জুড়ে দেয়। এর মধ্যেই রহিমা ট্রেতে করে শরবত আর ফল নিয়ে এসে হাজির হয়। এরিনা ওনাকে দেখেই সালাম জানায়। এতে করে সবাই যেন আরো অবাক হয়। সালাম শুনে রহিমা খুশিতে সালামের উত্তর দিয়ে বলে, এখন বুঝতেছি আফাই কেন সারাক্ষণ আপনার জিকির পারে। কত আদব কায়দা জানেন আপনি, মাশাআল্লাহ। আর দেখতেও মাশাআল্লাহ, একেবারে ফুল পরি। রহিমার এমন কথা শুনে সবাই হেসে দেয়। এরিনা বেশ লজ্জা পায়। রহিমার সাথে আরো 2-4টা কথা বলে। কিছুক্ষণ পরে আয়শা আক্তার রোকাইয়ার দিকে তাকিয়ে বলেন, রোকাইয়া মা, এরিনাকে আমার ঘরে নিয়ে যা, ফ্রেশ হোক, আর পুরো বাসাটা ও ঘুরিয়ে দেখা। রোকাইয়া বলেন, ঠিক আছে মা। রোকাইয়া এরিনাকে নিয়ে এক এক করে সব ঘর দেখাতে থাকে। 5 কাঠা জায়গার ওপরে তৈরি এক বিল্ডিং এ 3 তলা ছাড়া বাকি সব ফ্লোরেই 2টো করে ইউনিট। নিচতলা পুরোটাই গ্যারেজ। একপাশে দারোয়ান আর ড্রাইভারের থাকার জন্য ছোট্ট একটা ফ্ল্যাটের মতো করা আছে।
বাড়ির সামনেই ছোট একটা বাগানের মতো বিশাল গেটের দুই পাশে বড় একটা রঙ্গন, নাকচাপা বাগান বিলাসী হাসনাহেনা সহ আরো 3-4টে গাছ লাগানো। বাড়িতে ঢুকতেই এই গাছগুলো দেখে এরিনার বেশ ভালো লাগে। গাছগুলো নাকি আয়েশা আক্তারের খুব প্রিয়, ওনার শখ নাকি বাগান করা। এটা অবশ্য এরিনা মাত্রই রুকাইয়ার কাছ থেকে জেনেছে। 3 তলাটা আয়েশা আক্তার নিজের মন মতো করে সাজিয়েছে। পুরো ড্রয়িং রুম জুড়ে রয়েছে আধুনিকতার ছোঁয়া। ড্রয়িং রুমের পরেই রয়েছে অনেক বড় ডাইনিং রুম, পাশেই রান্নাঘর। ডাইনিং রুমের এক সাইডে 3টা আর অন্য সাইডে 2টো করে মোট 5টা বেডরুম। এক সাইডে আয়েশা আক্তার আর তার 2 মেয়ের রুম, আর অন্য সাইডে জাওয়াদের রুম, পাশে একটা গেস্ট রুম। রুকাইয়া এরিনাকে এক এক করে সব বেডরুমগুলো দেখায়। প্রতিটা রুম খুব সুন্দর সিমসাম, ফার্নিচারের আধিপত্য নেই কোনো রুমে। ইলহাম, তুলিকা, সাফওয়ান সুমাইয়ার রুমে বসে বিভিন্ন খেলনা দিয়ে খেলছে। 2 বোনের রুম দেখে এরিনা বুঝতে পারে যে মেয়েরা এখানে না থাকলেও তাদের রুমের যত্ন নেওয়া হয় প্রতিদিন। তাদের প্রয়োজনীয় সবকিছুই রয়েছে রুমে। সব রুম দেখিয়ে রুকাইয়া যখন জাওয়াদের রুমে ঢুকতে নেবে, অমনি পেছন থেকে জাওয়াদের কণ্ঠ শুনে থেমে যায় এরিনা। রুকায়া পিছন ফিরে ভাইকেই দেখে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, কখন এলে ভাইয়া? কলিং বেলের শব্দ পেলাম না তো। জাওয়াদ এরিনার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মা বোনদের তো আজকাল নতুন সঙ্গী হয়েছে, তাকে রেখে ফুরসত মিললে তবেই না এই ভাইটার কথা মাথায় আসবে নাকি? এরিনা বুঝতে পারে যে কথাটা ওকে নিয়েই বলা হয়েছে, তবুও কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রুকায়ার বিষয়টা স্বাভাবিক করতেই জাওয়াদকে বলে, এরিনা এই প্রথম এসেছে আমাদের বাসায়, তাই ওকে বাসাটা দেখাচ্ছিলাম। যাক, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো। আজ তোমাদের সবাইকে দেখে একটু বেশি ভালো, এই আর কি। রুকায়ার কথার মাঝে এরিনা এগিয়ে এসে জাওয়াদকে সালাম জানায়। জাওয়াদ সালামের উত্তর দিয়ে বলে, তো কেমন আছেন? এরিনা মাথা নিচু করেই বলে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাওয়াদ আর কথা না বাড়িয়ে রুকায়াকে বলে, বনু, আমার রুমে বাইরের মানুষের প্রবেশ নিষেধ, এটা কি ভুলে গেছিস তুই? রুকায়া একটু ভয় পেয়ে বলে, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে মা বলল। রুকায়ার কথা শেষ না হতেই জাওয়াদ বলে ওঠে, এরপর থেকে এমন ভুল যেন আর না হয় সেদিকে খেয়াল রাখবি বনু। আর টেবিলে তোদের পছন্দের রসমালাই, আইসক্রিম, দই আছে, যখন মনে চাইবে খেয়ে নিস। বলেই বোনের দিকে তাকিয়ে মুচকে হেসে রুমে চলে যায়। দূর থেকে ডাইনিং রুমে দাঁড়িয়ে আয়েশা আক্তার এসব কিছুই অবলোকন করে, কিন্তু এরিনার সামনে ছেলের এই বিরক্তিকর রাগ নিয়ে কিছু বলেও আর কথা বাড়াতে চায়নি তিনি। কেন যে প্রথম দিন থেকে এরিনাকে জাওয়াদ দেখতে পারে না, সেটা এখন পর্যন্ত আয়েশা আক্তার এর বোধগম্য হয়নি। তিনি খেয়াল করেছেন মেয়েটার নাম শুনলেও জাওয়াদ বিরক্ত হয়। যাক, এসব ভাবনা বাদ দিয়ে তিনি রহিমাকে কাজের নির্দেশনা দিতে থাকেন। আর এদিকে জাওয়াদ ওর রুমে প্রবেশ করে সাথে সাথে রুকায়া আর এরিনা যেন হাঁপ ছেড়ে বাঁচে। রুকায়া এরিনার হাত ধরে ওর রুমের দিকে যেতে থাকে আর বলে, সরি বোন, ভাইয়ার এই কথায় রাগ করো না প্লিজ। ও একটু এমনই, ভাইয়ার গুণের শেষ নেই বুঝলে। আমাদের প্রচন্ড ভালোবাসে, তবে রাগটাও একটু বেশি। আমরা ছাড়া বাইরে সবার সাথে ভাইয়া একটু কড়া মেজাজ নিয়েই থাকে। এরিনা তখন বলে, আচ্ছা উনি না ডক্টর? হ্যাঁ, ভাইয়া কার্ডিওলজিস্ট। কিন্তু কেন? কিছু মনে করো না, আমি যতদূর জানি ডক্টরদের হতে হয় দয়ালু, নরম মনের, রোগীদের সাথে ঠান্ডা মাথায় কথা বলতে হয়, বিনয়ী হতে হয়। তাহলে উনি এমন কেন? এমন রাগী ডক্টরের কাছে আদৌ কোনো পেশেন্ট যায় কি? রুকায়া হেসে বলে, পেশেন্টের সাথে ভাইয়ার খুব ভালো সম্পর্ক জানো, কারণ ওনাদের সাথে ভাইয়া খুব বিনয়ী। আসলে ভাইয়া যার সাথে যেমন হওয়া দরকার তার সাথে তেমন। রাগটা বেশি প্রকাশ পেলেও ভেতরটা খুব নরম। এক কথায় আমার ভাইয়ের কোনো তুলনা হয় না। বলেই হাসতে থাকে রুকায়া। এরিনা মনে মনে বলে, তাহলে আমার সাথে উনি এমন করে কেন? আমি কি কখনো ওনার কোনো ক্ষতি করেছি? এরিনার ভাবনার মাঝে রুকায়া ওকে নিয়ে আয়েশা আক্তারের রুমে নিয়ে আসে।
রুমটা খুবই পরিপাটি করে গোছানো। দক্ষিণ দিকে এত বড় বারান্দা, যেখানে ছোট ছোট গাছ দিয়ে ভরিয়ে রেখেছে। ওয়ালে পুরো পরিবারের একসাথে তোলা একটা ছবি টানানো। এরা ছবিটার কাছে গিয়ে বলল, আন্টির পাশে কি আঙ্কেল দাঁড়ানো? রুকায়া বলে, হ্যাঁ, এই আমার বাবা। ছবিতে আন্টি আর আঙ্কেলকে এর সামনে দাঁড়ানো 3 ছেলে মেয়ে ভাই বোন। সুমাইয়া রুকায়া চেহারার সাথে এখনকার চেহারা যথেষ্ট মিল আছে। এরিনার নিখুঁত ভাবে জাওয়াতকে ও পর্যবেক্ষণ করে। খুব বেশি হলে তার 14 বছর হবে। চেহারার নিষ্পাপ একটা ভাব আছে। দেখতে বেশ ভালোই ছিল, তবে এই বয়সেও ভাব গম্ভীর্যপূর্ণ পরিপূর্ণ। গায়ের রং শ্যামলা, তবে এখন দেখতে কেমন একটা এরিনা বলতে পারবে না, কারণ 2 দিন দেখা হলো এরিনা সেভাবে করে একবারও জাওয়াদের দিকে তাকায়নি। জাওয়াত কেন এরিনাকে ছেলের দিকে তাকায় না ভালো লাগে না। আর রাজীবের ঘটনার পরে ছেলে বন্ধু বলতে শুধুমাত্র ফাহিম, ও ছাড়া অন্য কারোর সাথে মিশেও না। ছেলের প্রতি কেমন যেন একটা ভয় কাজ করে। এইসব ভাবনার মাঝে আয়েশা আক্তার এসে এরিনার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে মা? হঠাৎ ধ্যান ভাঙে এরিনার কথায় হেসে বলে, কিছু না আন্টি, আপনাদের ছবি দেখছিলাম। আপনার রুমটা খুব সুন্দর করে সাজানো। আয়েশা আক্তার হেসে বললেন, রুমটা তোমার আঙ্কেল থাকতে যেভাবে সাজানো হয়েছিল তেমনই আছে, একটু পরিবর্তন করিনি। নিঃসঙ্গ এই জীবনে এখন ছেলে মেয়েদের দেখেই শান্তি পাই, বুঝলে? ওরা ভালো থাকলেই ভালো থাকে, ওরা মন্দ থাকলে মন্দ থাকে। তোমার আঙ্কেল মারা যাওয়ার পরে ওদের দিকে তাকিয়েই এ পর্যন্ত বেঁচে আছি। মেয়ে দুজনকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে বেশ শান্তি লাগছে। এখন শুধু আমার জাওয়াতকে নিয়ে চিন্তা। ছেলেটা কবে যে বিয়েতে রাজি হবে বুঝতে পারছি না। পুরনো স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় না, এটা যেন ও বোঝেও না, বোঝার বান করে থাকছে। ওর চিন্তায় সত্যি ভালো লাগে না আমার। এরা কিছু একটা অবাক হয়ে বলল, কি হয়েছে আন্টি? উনি বিয়ে করতে চায় না কেন? কোনো এক সময় বলবো তোমাকে, এখন খেতে চলো, বড় জামাইও চলে এসেছে। আয়েশা আক্তার এরিনার হাত ধরে ডাইনিং রুমে নিয়ে যায়। সবাই খেতে তাকে ডাকে। বাচ্চারা সহ সবাই একসাথে খেতে বসে। জাওয়াদ এসে ওর মায়ের পাশে বসে। তুলিকা আর সাফাওন বাবার পাশে বসা ছিল। এক দফা ঝগড়াও শেষে দুজনেই তারেকের 2 পাশে বসেছে। ওদের বাবার পাশে বসা নিয়ে ঝগড়া করা দেখে হঠাৎই ইলহাম বলে, আমার তো বাবা নেই, তাই আমি মায়ের পাশে বসি, আর আমাকে মা খাইয়েও দেয়, নানু মনিও খাইয়ে দেয়। নানু আমাকে অনেক ভালোবাসে, তাই না মা? ছোট্ট বাচ্চার মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই একটু মন খারাপ করে। এরিনাও অপ্রস্তুত হয়ে পড়ে। কি বলবে বুঝতে না পেরে চুপই থাকে। এমন সময় তারেক বিষয়টা স্বাভাবিক করার জন্য বলে, এখন তো তোমরা বড় হয়ে গেছো, তাই আজ এই কাজ করি। তোমরা 3 জন পাশাপাশি বসে আমাদের সাথে হাত দিয়ে দাও, দেখবো কে কত সুন্দর করে খেতে পারো। ঠিক আছে? এইটা কিন্তু একটা কম্পিটিশন, যে ফার্স্ট হবে তাকে কিন্তু পুরস্কার দেওয়া হবে। এটা শুনে 3 নজক একসাথে চিৎকার করে ওঠে। উপস্থিত সবাইও হেসে দেয়। শুরু হয় তাদের কম্পিটিশন। আয়েশা আক্তার মনে মনে ভাবে, আহারে, এতটুকু বাচ্চা বাবা ছাড়া কিভাবে বড় হবে আল্লাহ জানে। এসব পুরুষদের আরো কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। সবাই যার যার মতো খাওয়া শুরু করে। এরিনা হঠাৎ রাজীবের কথা মনে পড়ায় কিছুই ভালো লাগে না। মনে মনে ভাবে, এখানে ছেলেটা ছোট, বড় হলে ওর মনে জমানো এত এত প্রশ্নের কি জবাব দেবে এরিনা? এত কিছুর মাঝে এরিনার ওপর জাওয়াদ এর কোনো জানি খুব রাগ হতে থাকে। ছোট্ট ইলহামকে দেখে মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খায়, আর তা হলো একসাথে যদি নাই থাকবে তাহলে বাচ্চাটা নেওয়ার কি দরকার ছিল? নিশ্চয়ই নিজের কোনো স্বার্থের জন্য ডিভোর্স দিয়েছে। খাওয়ার মধ্যে এরিনার প্রতিবারে বাসার সবার অতিরিক্ত আদর আপ্যায়ন দেখে কেন জানি বিরক্ত লাগছিল। জাওয়াদের কাছে তার এই মা আর 2 বোন ছাড়া বাকি সব মেয়েদের ছলনাময় মনে হয়।
জীবনের এক তিক্ত অভিজ্ঞতা থেকে সব মেয়েদের প্রতি তার এই ভ্রান্ত ধারণা কাজ করে। আর তাই তো আজ পর্যন্ত বিয়ের পিড়িতেও বসেনি জাওয়াদ। কোনোভাবেই বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হতে চায় না, কোনোভাবেই না। আকাশটা হঠাৎ অন্ধকার হয়ে আসছে কেন? মনে হচ্ছে আবারও ঝুম বৃষ্টি নামবে। মাগরিবের আজান ও দিয়ে দিয়েছে। দুপুরে খাওয়ার সাথে সাথে জাওয়াদ রুমে চলে যায়। একটু রেস্ট নিয়ে আবার চেম্বারে চলে যাবে। বাকি সবাই একসাথে বেশ কিছু সময় গল্প করে। সুমাইয়া ও বৃষ্টি ভয়ে মাগরিবের আগেই রওনা দেয়। সুমাইয়া চলে গেল ইলহাম বেশের মন খারাপ হয়, কারণ এতক্ষণ ও তুলিকা আর সাফওয়ানের সাথে খেলা করছে। তাই ওর চলে যাওয়া একা একা কিছুটা সময় এরিনাকে বিরক্ত করে তারপর ঘুমিয়ে পড়ে। আর আয়েশা আক্তার এরিনা এবং রুকায়ার সাথে গল্পে মেতেও থাকে। সন্ধ্যার পর থেকে শুরু হয় বাইরের তুমুল বৃষ্টি। রুকায়া কিছুক্ষণ আগে ওয়াসিফ এর সাথে বাসায় উদ্দেশ্যে রওনা দেয়। নিজের গাড়ি থাকাও এই বৃষ্টিতে কেন চিন্তা ছাড়াই রওনা দেয়। এদিকে চরম টেনশন এরিনা প্রায় আধ ঘন্টা ধরে রুকায়ার রুমে পায়চারি করছে। আয়েশা আক্তার রহিমা শান্ত হতে বলছে, ও যেন কোনোভাবে শান্ত হতে পারছে না। রাত 9টা বাজে, অথচ আতিফ এখনো এরিনাকে নিতে আসেনি। নিতে নাকি আসতে পারবে না। রাস্তায় পানি জমে যাওয়ার প্রচন্ড জ্যাম, আর প্রায় ঘন্টাখানেক বসে থেকে আতিফ আবার বাসায় ফিরে যায়। তাই একটু আগে এরিনাকে ফোন করে বলে দেয় এই বৃষ্টির মাঝে কোনোভাবে ওকে আজ নিতে আসা সম্ভব নয়। যানজট কাটিয়ে মোহাম্মদপুর পর্যন্ত পৌঁছাতে পারলেও ওদের নিয়ে ফেরার জন্য কোনো সিএনজি বা ওভার পাওয়া বেশ মুশকিল। তাই এখন কি করবে, কিভাবে বাসায় পৌঁছবে কিছুই বুঝতে পারছে না এরিনা। আলতাফ সাহেব আর শায়লা মেয়ের টেনশনের অস্থির হয়ে হচ্ছিলেন। আলতাফ হোসেন আয়েশা আক্তারকে ফোন করলেন। তিনি বললেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ভাই, আমি যেহেতু মামনিকে আমার বাসায় এনেছি, সেহেতু ওকে নিরাপদে বাসায় পাঠানোর দায়িত্বটাও আমি জাওয়াদকে বলবো। ও চেম্বার থেকে এসে এরিনাকে পৌঁছে দেবে। আয়েশা আক্তার এর কথা শুনে আলতাফ হোসেন একটু নিশ্চিত হয়ে বললেন, আপনার উপরে আমার পুরো বিশ্বাস আছে আপা। মেয়েটার অতীত সম্পর্কে নিশ্চয় শুনেছেন। একজন ডিভোর্সি মেয়েকে এই সমাজে খুব সতর্কভাবে চলতে হয়। এমনিতেই অসময়ে বিয়ে দিয়ে আমরা ওর জীবনটা ধ্বংস করে দিয়েছি ডিভোর্সের পর থেকে। তাই আমরা ওকে খুব নিরাপদে রাখার চেষ্টা করেছি, এখনো করছি। কে ওর দিকে আঙুল তুলে কোনো বাঁকা কথা বলবে সেটা সহ্য করার ক্ষমতা সত্যি এখন আর আমার নেই। আর এর জন্য ওকে নিয়ে আমার এত টেনশন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আয়েশা আক্তার বললেন, অবশ্যই বুঝতে পেরেছি, আপনি নিশ্চিন্তে থাকুন। 12টার আগেই এরিনা বাসায় পৌঁছে যাবে। ভালো থাকবেন। কথা বলে ফোন রেখে দেয় আয়েশা আক্তার। এরিনার দিকে তাকিয়ে দেখলো, চোখের ইশারায় সান্ত্বনা দেয়। এরিনাও হয়তো মনের অজান্তে কিছুটা ভরসা পায়। তবে এই রাগী ডাক্তার সাহেব ওর সাথে বাসায় যেতে হবে এটা ভেবেই তার ভয় পেতে থাকে। আলতাফ সাহেবের সাথে কথা শেষ করে আয়েশা আক্তার জাওয়াদকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। জাওয়াদ ভাবে হয়তো মায়ের শরীর খারাপ করছে, তাই বাকি পেশেন্টের পরদিন আসতে বলে চেম্বার থেকে। দ্রুত বের হয়ে সোজা বাসায় চলে আসে। বাসা থেকে চেম্বার কাছে হওয়ায় বৃষ্টি হলেও সমস্যা হয়নি, রিক্সাও পাচ্ছিল না। তাই ছাতা মাথা দিয়ে দ্রুত হেঁটেই বাসায় চলে আসে। বাসায় এসেই জাওয়াদ সোজা মায়ের রুমে যায়। আয়েশা আক্তার তখন মাত্রই এশার নামাজ শেষ করে বসেছেন। জাওয়াদ এসেই মাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা? আবার শরীর খারাপ লাগছে নাকি? তাড়াতাড়ি চলো, হাসপাতালে নিয়ে যাই। মায়ের বেলায় প্রায় সময় জাওয়াদ নিজেও যে একজন ডাক্তার সেটা ভুলে যায়, খুব অস্থির হয়ে যায়। আয়েশা আক্তার ছেলের এমন অস্থিরতা দেখে বলে, কেন হাসপাতালে যাব? আমার কি হয়েছে? সব সময় এত অস্থির হয়ে যাস কেন বলতো? মাকে স্বাভাবিক অবস্থায় কথা বলতে দেখে জাওয়াদ বলে, তোমার শরীর ভালো? তাহলে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললে যে? আয়েশা আক্তার ছেলের হাত ধরে পাশে বসিয়ে বলে, বাইরে তুমুল বৃষ্টি, জামাল এখনো অসুস্থ, জ্বর কমেনি। তাই তুই একটু কষ্ট করে গাড়িটা বের করে এরিনাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। জাওয়াদ প্রচন্ড বিরক্ত হয়ে দাঁড়ায়, কপাল কুঁচকে বলে, মানে আমি কেন যাব? আয়েশা আক্তার ছেলের পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলেন,
এরিনাকে নিতে আতিক আসতে পারেনি। রাস্তায় গাড়ি নেই, প্রচুর জ্যাম। ও এলেও ওদের পৌঁছে দিতে তোকে যেতেই হতো, তাই ওকে আসতে নিষেধ করেছি। এখন যা, কাপড় পাল্টে গাড়ি নিয়ে রওনা দে। মেয়েটা বাসায় কিভাবে যাবে সেই চিন্তায় অস্থির হয়ে গেছে। জাওয়াদ রাগে কি করবে বুঝতে পারছে না। মায়ের দিকে তাকিয়ে বলে, এসব কি মা? আমি কেন দিনের বেলা কেন যাইনি? জাওয়াদের কথার মধ্যে ইলহাম দৌড়ে আসে, জাওয়াদের প্যান্ট ধরে টান দিয়ে বলে, আঙ্কেল তুমি কি একটু আমাদের বাসায় পৌঁছে দেবে? মামনির আবার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, একটু পরে কান্না শুরু করবে মামনি। আমাদের একটু বাসায় দিয়ে আসো না। ইলহামের কথা শুনে আয়েশা আক্তার তাড়াতাড়ি এরিনার কাছে যায়। ও এতক্ষণ রুকায়ার রুমে ইলহামের পাশেই বসেছিল। কিভাবে বাসায় যাবে সেই টেনশনে ওর মাথা ব্যথা শুরু হয়। এদিকে ইলহামের কথা শুনে জাওয়াদের কেন জানি নিমিষেই মনটা নরম হয়ে যায়। ইলহামকে কোলে তুলে নিয়ে বলে, হ্যাঁ আঙ্কেল, আমি তোমাদের বাসায় দিয়ে আসবো। মামুনিকে বলো রেডি হতে। ইলহাম হেসে বলে, ওকে আঙ্কেল। বলেই দৌড়ে এরিনার কাছে যায়। জাওয়াদ ঔষধের বাক্স থেকে একটা ঔষধ নিয়ে রুকাইয়ার রুমে গিয়ে মায়ের হাতে দিয়ে বলে, এটা খাইয়ে দাও, তাহলে আরাম বোধ করবে, না হলে গাড়িতে আরো বেশি খারাপ লাগবে। আয়েশা আক্তার ছেলের এমন রূপ দেখে বেশ খুশি হয়। ঔষধটা এরিনাকে খেয়ে রেডি হতে বলে। এরিনাও কোনো কথা না বলে চুপচাপ ওষুধ খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয়। একরাশ বিরক্তি নিয়ে ড্রাইভিং করছে জাওয়াদ। এরিনা ইলহামের পেছনে বসেছে। বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা, আর তাই রাস্তার প্রচুর যানজট। 1 ঘন্টায় মাত্র সায়েন্স ল্যাবে এসে পৌঁছেছে, আর এরিনা এর মধ্যে 2 বার বমি করেছে। সব মিলিয়ে জাওয়াদের মেজাজ প্রচন্ড খারাপ হয়। হঠাৎ জ্যামে বসে সামনে আয়নার এরিনার ক্লান্ত দুর্বল চেহারা জাওয়াদের চোখে পড়ে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে এরিনা। চোখের কোণে পানি চিকচিক করছে। লম্বা বেনি ভেদ করে কিছু অবাধ্য চুল কপালে, মুখের উপর বারবার পড়ছে। ওর যে খুব খারাপ লাগছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। এরিনার অবস্থা দেখে জাওয়াদের মধ্যে ওর জন্য একটু সহানুভূতি তৈরি হয়। এর মধ্যেই এরিনার অবস্থা দেখে ইলহাম কান্না শুরু করলে জাওয়াদের ধ্যান ভাঙে। অবাক কাণ্ড হলো, ইলহাম যে কান্না করছে সেদিকেও এরিনার বিন্দুমাত্র খেয়াল নেই। জাওয়াদ মনে মনে বলে, অদ্ভুত মাথা, ছেলে এত এত কান্না করছে অথচ এদিকে কোনো খেয়ালই নেই। জাওয়াদ গাড়ি সাইড করে রেখে ইলহামকে সামনে এনে ওর পাশে বসায়। দোকান থেকে চিপস চকলেট কিনে দেয়, আর এরিনার জন্য চকলেট এনে ওর সামনে ধরে বলে, এটা মুখে দিয়ে রাখুন, ভালো লাগবে। পৌঁছানোতে হয়তো আরো বেশি সময় লাগবে। পুরুষ কণ্ঠ শুনে এরিনা চোখ খুলে দেখে জাওয়াদের সামনে চকলেট ধরে রেখেছে। এরিনা দ্রুত সোজা হয়ে বসে মাথার ওড়না ঠিক করে বলে, আমি ঠিক আছি। আর কতক্ষণ লাগবে? বলতে পারছি না, 10 মিনিট লাগতে পারে, আবার 1 ঘন্টাও লাগতে পারে। এরিনার ক্লান্ত চোখ আবার না চাইতেও বুঝে আসে। চকলেট হাতের মুঠো নিয়ে বসে থাকে। জাওয়াদ আবার বলায় চকলেট মুখে দিয়ে চোখ বন্ধ করে। এদিকে ইলহাম জাওয়াদের পাশে বসে একের পর এক চকলেট চিপস শেষ করে আর জাওয়াদের সাথে বিভিন্ন গল্প জুড়ে দেয়। গল্পের মধ্যেই কখন যে ওদের বাসার সামনে চলে আসে সেটা আর ওরা টেরই পায় না। রাত প্রায় 12টা বাজে। বৃষ্টি মাত্রই একটু দম নিয়েছে। আতিক আর আলতাফ সাহেব এরিনাদের অপেক্ষায় বারান্দাতেই বসেছিল। বাসার সামনে গাড়ি এসে থামলে আতিক দৌড়ে নিচে নেমে ইলহামকে কোলে নিয়ে ওপরে উঠতে থাকে। এদিকে গাড়ির এসি বন্ধ। যানজট আর বমির কারণে এরিনা বেশ দুর্বল হয়েছিল, তাই গাড়ি থেকে নামতে গিয়ে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয় এরিনা। আর সেই সময় জাওয়াদর হাত ধরে ওকে সামলে নেয়। মনে মনে বেশ বিরক্তও হয়, আবার পড়ে যেতে পারে, তাই হাত ধরেই ওকে সিঁড়ি দিয়ে উঠিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে সামনে তাকাতেই দেখে কয়েক জোড়া চোখ ওকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। এমন অবস্থায় জাওয়াদ বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। তাড়াতাড়ি এরিনার হাতটা ছেড়ে আলতাফ সাহেবের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলে, আপনি নিশ্চয়ই এরিনার বাবা? আলতাফ সাহেব সালামের উত্তর দিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি এরিনার বাবা। এত রাতে তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য দুঃখিত বাবা। আমার ছেলেটা যাওয়ার জন্য খুব চেষ্টা করেছিল, কিন্তু বৃষ্টির জন্য সম্ভব হয়নি। এত রাতে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এত বিনয়ের সাথে আলতাফ সাহেবের বারবার সরি বলায় এবার জাওয়াত কিছুটা লজ্জা পেয়ে বলে, ইটস ওকে আঙ্কেল, এতবার সরি বলতে হবে না, বারবার বলে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। ওদের কথার মাঝেই শায়লা জাওয়াতের জন্য লেবুর শরবত নিয়ে আসে। না খেতে চাইলে ও মাতৃ সমতুল্য আন্টির অনুরোধ ফেলতে পারেনি জাওয়াত। শায়লা পরিবারের সব সদস্যর সাথে জাওয়াতের পরিচয় করিয়ে দেয়। কিছু সময় পর রাত বেশি হওয়ার অজুহাত দেখিয়ে জাওয়াত বিদায় নিয়ে চলে আসে। তবে আসার আগে আলতাফ সাহেবকে বলে, আঙ্কেল, আপনার মেয়ের খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেবেন প্লিজ। মাত্র এটুকু জার্নি আর দুবার বমিতে এত কাহিল হলে তো সমস্যা। আর না খেতে চাইলে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করুন। আলতাফ সাহেব মাথা নেড়ে সায় দেয়। উপস্থিত সবাই জাওয়াদের এই কথায় একটু অবাক হয়। আর এরিনা চোখ বন্ধ অবস্থাতেই জাওয়াদের মুখ থেকে এমন কথা শুনে বেশ লজ্জা পায়। জাওয়াত যাওয়ার সাথে সাথে শায়লার সাহায্য নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। মোবাইলের রিংটনের শব্দে ঘুম ভাঙে এরিনার। ফোন হাতে নিয়ে দেখে আয়েশা আক্তার ফোন করেছে। রিসিভ করে সালাম দিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখে সকাল 10টা বাজে। এরিনার সালামের উত্তর দিয়ে আয়েশা আক্তার বলেন, কি ব্যাপার, মামুনের ঘুম আজ এখনো ভাঙেনি? এরিনা একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আন্টি, আজ একটু দেরিতেই ঘুম ভাঙলো। আসলে খুব ক্লান্ত ছিলাম, তাই কখন যে 10টা বেজেছে টেরই পাইনি। ও, নানাবাই কি করছে? সেও কি এখনো ঘুমাচ্ছে? এরিনা হেসে বলে, না আন্টি, সে আগেই উঠেছে, সম্ভবত বাবার সাথে খেলছে। রোজ সকালে উঠে নানা নাতি মিলে গেছে দৌড়ায়। বাহ, বেশ ভালো তো। আমার কপালে মনে হয় না এসব আছে। তা তোমার শরীরের এখনের অবস্থা কি? জাওয়াত বলল তুমি নাকি খুব দুর্বল। খাওয়া দাওয়া কি একেবারেই করোনি নাকি? এই কথা শুনে এরিনা বেশ লজ্জা পায়, ইতস্তত বোধ করতে থাকে। কালকের ঘটনা মনে পড়ে। জাওয়াত মনে হয় ওকে ধরে ওপরে নিয়ে এসেছিল আর খাওয়া নিয়ে কি যেন বলছিল। এরিনা বলে, আন্টি, আমি ঠিক মতোই খাওয়া দাওয়া করি, আর কালকের দুর্বলতা হয়েছে বমির জন্য, আপনার খাওয়ার জন্য না। আপনার ছেলে মনে হয় আপনাকে একটু বাড়িয়েই বলেছে। এরিনার কথা শুনে আয়েশা আক্তার মুচকি হেসে বলে, তাই নাকি? তাহলে তো তাকে এমন অদ্ভুত তথ্য দেওয়ার জন্য শাস্তি দেওয়া দরকার। এরিনার সাথে সাথে বলে, না 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 আন্টি, কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। তাকে বরং আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন। এত রাতে কত কষ্ট করে আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ রইল ওনার জন্য। এরিনার মুখে এমন কথা শুনে আয়েশা আক্তারের কেন জানি বেশ ভালো লাগে। মনে মনে কিছু একটা হিসেব কষতে থাকে। এরপর টুকটাক কথা বলে ফোন রেখে দেয়। এরিনা ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই দেখে বর্ষা ওর বাচ্চাদের খাওয়াচ্ছে আর ইলহামের কাছে গতকালকের বিভিন্ন বিষয়ের সম্পর্কে জিজ্ঞাসা করছে। বর্ষা এরিনাকে দেখেই ওর দিকে তাকিয়ে বলে, কাল তো তাহলে তুমি বেশ মজা করেছো। শুনলাম ওই ডাক্তার নাকি তোমাকে চকলেট দিয়েছিল। হঠাৎ ভাবির এমন কথায় এরিনা কোনো উত্তর খুঁজে পায় না। বর্ষার কথার উত্তরে কিছু না বলে এরিনা নাস্তা খেতে শুরু করে। বর্ষা আবার বলে, আর যাই বলো না কেন এরিনা, তোমার ডাক্তার সাহেব কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। আমি তো ভেবেছিলাম মাথায় টাকওয়ালা ভুঁড়ি হবে হয়তো, কিন্তু না, সে তো দেখি যে কোনো কারো পছন্দ হবার মতো একজন, তার উপরে ভালোই পয়সাওয়ালা। তুমি তো দেখছি একেবারে সোনাই সোহাগা। এরিনা বর্ষার এসব কথা শুনে বেশ বিরক্ত হয়ে বলে, কাকে নিয়ে কি বলছো ভেবে বলছো তো ভাবি? প্রথমত আমার ডক্টর সাহেব মানে কি? এগুলো কেমন কথা? আর দ্বিতীয়ত সে টাকওয়ালা হোক বা না হোক তাতেই বা আমার কি? এগুলো আমাকে বলছো কেন? বর্ষা এবার খোঁচা দিয়ে বলে, বুঝি বুঝি, সবই বুঝি, আর লুকাতে হবে না। ভালোই চলছে তোমাদের। কাল দেখলাম তো কিভাবে যত্ন নিয়ে হাত ধরে তোমার উপরে নিয়ে এলো। বাসায় সবাইকে তোমার যত্ন নিতে বললো। আচ্ছা, ওই ডাক্তার সাহেব তোমার অতীত সম্পর্কে সব জানে তো নাকি? মানে সবটা জেনে তো তোমার দিকে আগানোর কথা না তাহলে? এরিনা কান চেপে ধরে বলে, প্লিজ ভাবি, এসব বিষয়ে আমার সাথে কথা বলো না, শুনতে ভালো লাগছে না। ওই ডক্টর সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা তুমি ভালোভাবেই জানো, তাহলে এসব কথা কেন বলছো? বর্ষা বলে ওঠে,
তাই নাকি? একটা মানুষের সাথে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তার হাত ধরে এত ঘনিষ্ঠ হয়ে ঘরে এলো, আর বলছো কোনো সম্পর্ক নেই? কি অদ্ভুত ব্যাপার। সত্যিটা বলো ননদিনী, একা একা মানুষ থাকতে পারে না। তুমিও নিশ্চয়ই এর বাহিরে নও। কারো সান্নিধ্য তোমার কাছে ভালো লাগতেই পারে, এটা স্বীকার করার সাহস রাখো। এত সব বাজে বাজে কথা শুনে এরিনার গলা থেকে খাবার আর নামতে চাইল না। চোখ দুটো নিমিষেই ছলছল করে ওঠে। বর্ষার কথা শেষ হবার আগেই কোনো রকম নিজেকে সামলে এক দৌড়ে নিজের ঘরে চলে যায় এরিনা। আতিক ড্রয়িং রুমে বসে মোবাইলে গেম খেলছিল, তখন ওর কানে সব কথাই যায়। সবটা শুনেও উঠে আসে। এভাবে নাস্তা না করে বোনের চলে যাওয়াটা যেন মানতেই পারে না আতিক। তাই একটু উঁচু স্বরেই বলে, এজন্যই তোমাকে আমার অসহ্য লাগে, বুঝলে ভাবি? তুমি আসলে সম্মান পাওয়ার যোগ্যই না। আতিকের মুখে এমন কথা শুনে বর্ষা বেশ রেগে যায়। আতিকের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, বড় হচ্ছে আর বেয়াদব হচ্ছ, তাই না আতিক? বড় ভাবির সাথে মানুষ বুঝি এভাবে কথা বলে? এগুলোই শিখেছ? আতিক সাথে সাথে বলে, বড় ভাবে যদি ছোটদের মতো আচরণ করে বা অন্যায় কথা বলে, তবে তার সাথে এমন ভাবেই কথা বলতে হয়। তাছাড়া কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমার আগে তোমার শেখানো উচিত ভাবি। বর্ষা এবার একটু জোরেই বলে, দিন দিন তোমার সাহস কিন্তু বেড়ে যাচ্ছে আতিক। এত বড় সাহস তোমার, তুমি আমার সাথে এভাবে কথা বলো? আতিক উত্তর দেবে এমন সময় চেঁচামেচি শুনে শায়লা এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আতিক, তুই বর্ষার সাথে বিয়াদবি করছিস কেন? শায়লার কণ্ঠ শুনে বর্ষা আতিককে দোষারোপ করে, নানা ধরনের কথা বলতে থাকে। তখন আতিক শায়লার দিকে তাকিয়ে বর্ষা এরিনাকে কি কি বলেছে তার সবটাই খুলে বলে। এসব শুনে শায়লা বর্ষার উপর প্রচন্ড বিরক্ত হয়। শায়লা বর্ষার দিকে তাকিয়ে বলে, কাজটা তুমি ভালো করোনি বৌমা। তুমি এরিনাকে কিভাবে এমন কথা বলতে পারো? বর্ষা মিনমিনে স্বরে বলে, আমি কেন বলবো মা? আশেপাশের মানুষ অলরেডি বলা শুরু করে দিয়েছে। কাল এত রাতে ওই ডাক্তারের গাড়িতে এসেছে, হাত ধরে উঠেছে। এসব কি কারো নজরে রায়? সবাই চোখ কানা আছে, সবাই দেখতে শুনতে পায়। শুধু আপনারাই অন্ধ সেজে বসে আছেন, নতুবা দেখেও দেখতে চাচ্ছেন না। শায়লা কপাল কুঁচকে বলে, কি বলতে চাচ্ছ খুলে বলো তো। এভাবে পেঁচিয়ে কথা বলো না। কি দেখতে পাই না আমরা? বর্ষা যেন আজ আর একটু সাহস পায়। বাচ্চাদের রুমে পাঠিয়ে দিয়ে বলে, আজ সকালেই সামনের বিল্ডিং এ আন্টি ফোন দিয়েছিল, পরে পাশের বিল্ডিং এর নিতুর সাথেও কথা হলো। তো ওনারা ফোন দিতেই পারে। সে তো পারে। ফোন দিয়ে ডাক্তারের কথা জিজ্ঞাসা করলো। এরিনার ডাক্তারকে নিয়ে নানান কথা বলল। আমি তো বলেছিলাম যে তেমন কিছু না, কিন্তু ওনারা বললেন তেমন কিছু না হলে এভাবে হাত ধরে এত রাতে, বুঝতেই পারছেন মা। শায়লা এবার চরম রেগে বলে, ওনারা বলতেই পারেন, কারণ ওনারা তো বিষয়টা জানে না। কিন্তু তুমি তো জানো বর্ষা, তাহলে তুমি কি করে? বর্ষা এবার চোখে চোখ রেখে বলে, কি জানি মা, আমি কি জানি? আমাকে কি কিছু বলা হয় যে আমি জানবো? এইবারের বড় বউ আমি, কিন্তু আমাকে কোনো কিছুই জানানো হয় না। আমাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। সবকিছুতেই শুধু আপনাদের এরিনার মতামত জানতে চাওয়া হয়। শায়লা বলে, ও এই তাহলে সমস্যা? এজন্য তুমি আমার মেয়েটার পেছনে উঠে পড়ে লেগেছো? ছি বর্ষা। কিছু মনে করবেন না মা, আশেপাশের মানুষ যখন সবাই একসাথে ছিচি করবে তখন বুঝবেন, এখনো সময় আছে। শায়লা বর্ষাকে হাত উঁচু করে থামতে বলে। এরিনার রুমে গিয়ে পা বাড়াতে নিয়ে আবারও বর্ষার দিকে তাকিয়ে বলে, আজকের পর থেকে তোমাকে আর এরিনাকে নিয়ে ভাবতে হবে না। ওকে নিয়ে ভাবার জন্য আমরা আছি। তুমি সবসময়ের মতোই নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, এটাই ভালো। কথাটা বলে আগাতে নিলেই দেখে দরজার কাছে আলতাফ সাহেব রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে অমনি হাত উঁচু করে থামতে বলে নিজের রুমে চলে যায় আলতাফ সাহেব। শায়লাও দ্রুত পায়ে পেছন পেছন যায়। আতিক বর্ষার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে ওর রুমে চলে যায়। বোনকে নিয়ে এমন কথা বলায় বর্ষার উপরে খুব রাগ হয় ওর। বর্ষাও রাগে গজগজ করতে থাকে। রুমে গিয়ে নিজের মাকে ফোন দিয়ে পুরো ঘটনাটা বলতে থাকে। মাঝে বর্ষার মানসিকতা এমন ছিল না। বাচ্চা দুটো হবার পর থেকেই ধীরে ধীরে ওর মাঝে পরিবর্তন আসতে থাকে। ওর পেছনে অবশ্য বর্ষার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে। সব মিলিয়ে আজকাল এরিনাকে বর্ষার সহ্য হয় না। কোনোভাবেই এরিনাকে বিষয়ে স্বাভাবিকভাবে নিতে পারে না ও। আজ তাই মায়ের সাথে কথা বলে বর্ষার সিদ্ধান্ত নেয় যে ও আর এই বাসায় থাকবে না, আরিফকে বলবে আলাদা বাসা খুঁজতে।
যেখানে বর্ষার চেয়ে ওর ননদকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেখানে ও আর থাকতে চায় না। তাই আরিফ আসার অপেক্ষায় থাকে বর্ষা। রাত 10টা বাজে। আজ আলতাফ সাহেবের মনটা ভীষণ খারাপ। আদরের মেয়েটা এতটা কষ্ট পাওয়ার পরেও আজ নিজ পরিবারের মানুষের মুখ থেকে তাকে এসব কটূক্তি শুনতে হচ্ছে। মেয়েটা না জানি আজ কতটা কষ্ট পেয়েছে। লজ্জায় আজ সারা দিন আলতাফ সাহেব এরিনার রুমে যায়নি। কি বলবে গিয়ে, সান্ত্বনাই বা কিভাবে দেবে? সারাদিন কিছু খায়নি এরিনা, এই খবরটাও পেয়েছেন তিনি, তবুও মেয়ের রুমে যায়নি। অবশ্য তিনিও কিছু খাননি। মেয়ে না খেলে বাবার গলা দিয়ে খাবার কিভাবে নামবে? বিছানার চোখ বন্ধ করে আদরের এরিনাকে নিয়েই ভাবছিল। এমন সময় শায়লা এসে বলে, সারাদিন বাবা মেয়ে দুজন না খেয়ে আছো, এখনো কি খাবে না? শরীর খারাপ করবে। চলো, অনেক হয়েছে, এবার খেয়ে ওষুধ খাও। মেয়েটাকেও ডাকো, তুমি কথা বললেই দেখবে ওর মন ভালো হয়ে যাবে। আলতাফ সাহেব চোখ খুলে তাকায়, কিছু সময় নীরব থাকে। এরপর শায়লাকে বলে, আচ্ছা শায়লা, আমার মেয়েটা কি আবার বিয়ে দেওয়া যায় না? বয়স আর কতই বা হয়েছে? সারা জীবন তো আর আমরা থাকবো না ওর পাশে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শায়লা বলে, দেয়া যাবে না কেন? অবশ্যই বিয়ে দেয়া যাবে। প্রস্তাব তো এখনো অনেক আসে, কারণ মেয়ে আমাদের দেখতে মাশাআল্লাহ। কিন্তু যখনই শুনে বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, আর ছেলে মায়ের সাথেই থাকবে, তখনই পাত্রপক্ষ অবজেকশন দেয়, না করে দেয়। জানোই তো, এক্ষেত্রে এরিনাকে জড়াজড়ি করতেও ভয় হয় আমার। অনেক কষ্টে এখন অনেকটা স্বাভাবিক আচরণ করছে মেয়েটা, কিন্তু আবারও যদি কোনো ঝামেলা হয় তখন। ঠিক বলেছো শায়লা, আমি এর জন্য এখন আর কোনো কিছু নিয়ে এরিনাকে জোর করতে চাই না, আবারও ওর মতের বাইরেও যেতে চাই না। এখন তো ঝামেলা বাধা হলো তোমার বৌমা। তোমার বৌমাকে বলে দিও আমার মেয়ের পেছনে যেন না লাগে, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে ও আমার ছেলের বউ। শায়লা বলে, ঠিক আছে, বলবো। এখন চলো তো, মেয়েটাকে নিয়ে খেতে আসো। আলতাফ সাহেব বলে, চলো যাই। আজকেও বাইরে ভালোই বৃষ্টি হয়েছে। এখন আকাশটা বেশ কালো, রাতে হয়তো আবার বৃষ্টি নামবে। এরিনা ইলহামকে খাইয়ে ঘুম পাড়িয়ে মাত্রই বারান্দায় এসে বসেছে। এর মধ্যেই ফাহিমের ফোন এলে রিসিভ করে হ্যালো বলতেই ফাহিম বলে, কি রে এরিনা, তুই দেখি আমাদের ভুলে গিয়েছিস, কোনো খোঁজ খবর নেই, ব্যাপার কি? এরিনা বলে, এই তো আছি রে, সব মিলিয়ে ব্যস্ত আর কি। এরপর আরো টুকটাক আলাপ করে ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন রেখে দেয় এরিনা। আজকাল ওর কারোর সাথেই কথা বলতে ভালো লাগছে না এরিনার, মনটা ভীষণ খারাপ। আর তাই তো আজ সারাদিনে একবারও আয়েশা আক্তার বা তার মেয়েদের ফোন রিসিভ করেনি। দুনিয়াটা যে বড়ই কঠিন সেটা আজকাল এরিনা খুব ভালোভাবেই বুঝতে পারে। একজন অবিবাহিত বা বিধবা নারীর চেয়েও একজন ডিভোর্সি নারীর জন্য সমাজে চলা খুব মুশকিল। ছেলেদের দোষ থাকলেও সবাই ডিভোর্সি মেয়েদেরই দোষ দেয়। বিষয়গুলো খুব জটিল মনে হয় এরিনার কাছে। কলেজে যেতে আসতে গত 6 বছর অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু তার কোনোটাই এরিনা গায়ে লাগায়নি। কিন্তু আজ ভাবির বলা ভিত্তিহীন কথাগুলো শুনে খুব খারাপ লাগে ওর। এসব কথা যদি আয়েশা আক্তার বা তার ছেলে শুনতে পায় তাহলে এরিনাকে কতই না খারাপ মানসিকতার ভাববে। এইসব ভাবতেই আবার চোখে পানিতে টলমল করতে থাকে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পায় এরিনা। পেছনে তাকিয়ে দেখে আলতাফ সাহেব দাঁড়িয়ে আছে। সারাদিন পরে বাবাকে দেখে এরিনা এসে বলে, তুমি কখন এলে বাবা? তোমাকে আজ এমন দেখাচ্ছে কেন? এরিনার মুখটা দেখে আলতাফ সাহেবের বুকটা কেমন যেন ভার করে ওঠে। একদিনেই মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। আলতাফ সাহেব বিষণ্ণ কণ্ঠে বলেন, আজ যে বুড়ো বাবা সারাদিন বাসা ছিল সেটা আমার মেয়েটা জানেই না। এ কথা শুনে এরিনা বেশ অবাক হয়, কারণ সত্যি আজ সকালের পর থেকে এরিনা রুম থেকে বের হয় নাই। আর সব মিলিয়ে মন খারাপ থাকায় বাবার কথা প্রায় ভুলেই গিয়েছিল। এরিনা অপরাধীর ন্যায় বলে, সরি বাবা, আজ আসলে আমি রুম থেকে বের হইনি, ওই যে ইলহাম বিরক্ত করছিল তো তাই। আলতাফ সাহেব মাথায় হাত বুলিয়ে বলেন, আমি সব জানি মামুনি, তাই আমাকে ব্যাখ্যা দিতে হবে না, এখন চল আগে খেয়ে নেই। এরিনা শুকনো মুখে বলে, আজ আমার খেতে ভালো লাগছে না বাবা, তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও, আমি বরং তোমার পাশে বসি। সারাদিন না খেয়েও বলছিস খেতে ভালো লাগছে না? কাল ডাক্তার কি বলে গেছিল ভুলে গিয়েছিস? আমার সাথে চল, একসাথে বাপ বেটি খাবো আর গল্প করব। কথাটা বলেই আলতাফ সাহেব ডাইনিং এর দিকে যেতে নিলে এরিনা বলে,
বাবা সত্যি আজ খেতে ভালো লাগছে না। আলতাফ সাহেব আর কোনো কথা বললেন না, মেয়ের হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসালেন। শায়লাকে বললেন, খাবার বেড়াতে অনেক ক্ষুধা লেগেছে। শায়লা প্লেটে খাবার দিতেই আলতাফ সাহেব প্রথম লোকমা মেয়ের সামনে ধরলেন। এরিনা বাবার এমন কাণ্ড দেখে ছলছল চোখে খাবার মুখে তুলে নেন। অনেকদিন পর বাবার হাতে খাওয়ার এই সুযোগ এরিনার হাতছাড়া করতে চাইল না। চুপচাপ বাবার হাতে খাবার শেষ করে, আর এই অপরূপ দৃশ্য একদিকে শায়লা যেমন দেখে মনে প্রাণ জুড়িয়ে গেল, অন্যদিকে তেমনি বর্ষার আগে ফুঁসতে লাগলো। ওই সময় বর্ষার পানি আনতে রান্নাঘরের দিকে যাচ্ছিল, আর তখনই এরিনার এমন আহ্লাদ দেখে কেন জানি বর্ষার খুব রাগ হয়। তাই পানি না নিয়ে রুমে গিয়ে বসে বসে গজগজ করতে থাকে, আর আরিফকে এরিনার ব্যাপারে অনেক কিছু বলে। আরিফ চুপচাপ বর্ষার সব কথা শোনে, কিন্তু কোনো উত্তর দেয় না, কারণ বোনের ব্যাপারে কিছু শুনেই মন্তব্য দেওয়ার মতো মানুষ আরিফ নয়। তাই সঠিক সময়ের অপেক্ষায় থাকে। রোজকার মতো আজকেও সকালে উঠে এরিনা নাস্তা পর্ব শেষ করে রুমে আসবে, এর মধ্যে দেখে আয়েশা আক্তার ফোন করেছে। এরিনা ফোন রিসিভ না করেই ওভাবে ফোনটা রেখে দেয়। কাল ফাহিমের সাথে কথা শেষ করেই মোবাইল সাইলেন্ট করে রেখেছিল এরিনা, কারণ ও জানে যে মমতায় পরিপূর্ণ আয়েশা আক্তার ওকে সকাল হলেই আবার ফোন দেবে, ওর খোঁজ খবর নেবে, আর তখনই বর্ষা আবারও এটা সেটা বলবে, যেটা এরিনার একেবারেই পছন্দ হবে না। আর তাই আপাতত বাসার এসব ঝামেলার কারণে ওনাদের কারো সাথে এই মুহূর্তে কথা বলতে চায় না এরিনা। সামনেই বর্ষা কি যেন কাজ করছিল, এরিনাকে কারো ফোন কেটে দিচ্ছিল, সেটা বর্ষা টের পায়। শাশুড়ির কথার অবাধ্য হয়ে বর্ষা বলে, কি ব্যাপার এরিনা, এতবার কেউ ফোন দিচ্ছে অথচ তুমি ফোন রিসিভ করছো না কেন? এমনিতেই আজকাল কথার আগেই আমার দোষ হয়, জানি এই কথা বলাতেও হয়তো দেখা যাবে সবাই আবার আমাকে এই কথা শোনাবে, কিন্তু কি করব বলো, সামনে কিছু ঘটলে বোবার মতো চুপ করে তো আমি থাকতে পারি না। এরিনা আজ আর ঝামেলা চায় না, ওর জন্য বর্ষার সাথে বাসায় কারো কোনো ঝামেলা হোক সেটাও চায় না। তাই বলে, প্লিজ ভাবি, এসব নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না। আসলে আমার কথা বলতে ভালো লাগছে না, তাই রিসিভ করছি না। এরিনা বর্ষার সাথে কথা বলার মাঝেই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। এরিনা ভাবে কে নাকি ফোন করেছে, তাই প্রথমবার রিসিভ করে না। সাথে সাথেই আবার ফোন এলে এরিনা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে সেই পরিচিত পুরুষ কণ্ঠ বলে ওঠে, এরিনা বলছেন? হঠাৎ ডাক্তার সাহেবের কণ্ঠ শুনে এরিনা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। বর্ষার সামনে বসা, ডাক্তার সাহেবের অপ্রত্যাশিত ফোন, সব মিলিয়ে বর্ষা কি বলবে কি করবে ভেবে পায় না। মনে মনে ভাবে, ভাগ্যটাও তাহলে আমার বিপক্ষেই যাচ্ছে। এর মধ্যে জাওয়াদ আবার বলে, এটা কি মিসেস এরিনার নাম্বার? মিসেস শব্দটা শুনে এরিনার মেজাজ খারাপ হয়, তাই ক্ষণিকের জন্য সামনে যে বর্ষা বসে আছে সেটা ভুলে যায়। ও একটু বিরক্ত হয়েই বলে, আমি এখন আর মিসেস নই, মিস এরিনা। মিসেস উপাধি অনেক আগেই নামের প্রথম থেকে সরিয়ে দিয়েছি। এবার বলুন কি বলবেন, আমার নাম্বার আপনি পেলেন কোথায়? জাওয়াদ একটু রুক্ষ স্বরেই বলে, বাহ, ফোনে তো ভালোই কথা বলতে পারেন। যাক, ফোন করেছে একটা বিশেষ দরকারে। মা বোধ হয় আপনাকে গতকাল থেকে ফোন দিচ্ছে, আপনি ফোন রিসিভ করছেন না কেন? এরিনা থতমত খেয়ে বলে, আসলে আমি একটু ব্যস্ত আছি, আর মোবাইলেও সমস্যা হচ্ছিল, তাই রিসিভ করতে পারছিলাম না। আন্টি কেমন আছেন? কোনো বিষয় দরকার? জাওয়াদ কিছুটা আক্ষেপ নিয়ে বলে, এই কদিনে আমার মাকে আপনার চেনা উচিত মিস এরিনা। জানি না কেন, কিন্তু কোনো এক কারণে মা আপনাকে খুবই পছন্দ করে, আপনার সাথে কথা বলে বেশ আনন্দ পায়, তাই হয়তো আপনাকে প্রায়ই ফোন দেয়। কিন্তু কাল থেকে আপনি ফোন রিসিভ করছেন না দেখে মা খুব চিন্তায় পড়ে গিয়েছে, তাই আমাকে জোর করে ফোন দিয়ে বা আপনার বাসায় গিয়ে আপনার খবর নিতে। আপনার ওখানে যাওয়ার বিন্দুমাত্র সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই, তাই ভাবলাম ফোন দিয়ে আপনার খবরটা দিই। যাক, আপনি ভালো আছেন সেটা আমি মাকে জানিয়ে দেব। আর মাকে যেহেতু আপনি আপনার মায়ে জড়িয়ে ফেলেছেন, সেহেতু ব্যস্ত থাকলেও আমার মায়ের সাথে একটু কথা বলার অনুরোধ রইল। কেন জানি ডাক্তার সাহেবের এই কথাটা অমান্য করতে পারলো না এরিনা, তাই ও মৃদু স্বরে বলে, জি ঠিক আছে, আমি সময় করে আন্টির সাথে কথা বলে নিব, আপনি কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ। আর একটা কথা, কিছু জেনারেল নলেজ আপনার মতো মেয়ের অবশ্যই থাকা উচিত। এরিনা কপাল কুঁচকে বলে, মানে হলো আপনার নাম্বার আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, এতটুকু জ্ঞান থাকতে হবে। আর অপ্রয়োজনীয় কথা কম বলার অভ্যাস করতে হবে, মনে থাকে যেন। কথাটা বলেই জাওয়াত ফোন রেখে দিল। উপসংহারে এসে ডাক্তার সাহেবের এমন আচরণে এরিনা খুব অবাক হলো, তবে ওর জন্য আয়েশা আন্টির চিন্তা দেখে মনটা আনন্দে ভরে গেল।
মনে মনে ভাবতে লাগলো, কিছু মানুষ এত ভালো হয় কেন? এরিনার চিন্তার মাঝেই বর্ষা বলে উঠল, অনেক দূর এগিয়েছো তাহলে। শুধু শুধু সবার সামনে এত নাটক না করলেও পারো এরিনা। মনে হয় ভাজা মাছ উল্টিয়ে খেতে জানো না। অথচ দেখো, একদিনের ব্যবধানে ডাক্তার সাহেবের ফোন চলে এসেছে। সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানানো এত সহজ নয় ননদিনী। সত্যি কথা বলেও তোমার জন্য কাল আমি অনেক কথা শুনেছি যা আমি কখনোই ভুলবো না। এরিনা কি বলবে বুঝতে পারছে না। না চাইতেও সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তবুও সাহস করে বলে, তুমি যা ভাবছো তা ঠিক নয় ভাবি, উনি আসলে। এর মধ্যেই শায়লা এসে বলে, আবার কি হয়েছে বৌমা? আজকাল দেখছি তুমি আমার মেয়েটার পেছনে পড়েই আছো, ব্যাপারটা কি? সকাল হতে না হতেই আবার শুরু করলে? বর্ষা তেজ দেখিয়ে বলে, ব্যাপারটা কি? এর নাকি জিজ্ঞাসা করুন না মা। একদিন ফোনে কথা না বলতে আজ আপনাদের ডাক্তার সাহেব ফোন করেছে। যদি কিছু নাই থাকবে তবে এত কিসের আহ্লাদ, এত কিসের কথা ওর সাথে? শায়লা একটু অবাক হয়ে এরিনার সামনে গিয়ে বলে, সত্যি করে বলো তো মা, কি হয়েছে? জাওয়াত ফোন করেছিল, ছেলেটা তো দেখলাম বেশ গুরু গম্ভীর, তা হঠাৎ তোকে ফোন দিয়ে কি বললো? এরিনার নিজের ওপর প্রচন্ড রাগ হয়। শায়লা আবার উল্টোপাল্টা কিছু না ভাবে, তাই ওনার কাছে এরিনা সবটা খুলে বলে আর বলে যে, মা বিশ্বাস করো, এই ফোনটা পুরোটাই অপ্রত্যাশিত ছিল। শুধুমাত্র আন্টির জন্যই তিনি ফোন করেছিলেন। এরিনার কথা শুনে বর্ষা আরো রেগে যায়। বর্ষা বলে, শোনো এরিনা, একটা কথা সাফ সাফ বলে দে, তুমি কুমারী বা বিধবা নয়, তুমি একজন ডিভোর্সি নারী। তাই ইচ্ছে হলেই তুমি যা খুশি তাই করতে পারো না। কোনো কারণ ছাড়া এমন একটা ডাক্তার ছেলে তোমায় ফোন দেবে, তোমার হাত ধরে বাসায় পৌঁছে দেবে, এসব অন্তত আমাদের শিখিও না। প্রথমবার না হয় আমাদের ভুল ছিল, এবার নিজ থেকে ভুল পথে পা বাড়িও না। পরে মানুষ যখন বাজে কথা বলবে সেগুলো কিন্তু এবারের কেউই হজম করতে পারবে না। তাই সময় থাকতে সত্যিটা স্বীকার করো। এরিনা ছল ছল চোখে বলে, এসব তুমি কি বলছো ভাবি? আমি জানি আমি কি কেমন। আমি এখন এক বাচ্চার মা। তুমি যা বলছো এসব আবার কল্পনার বাইরে। আন্টি আমাকে অনেক স্নেহ করে আর সেজন্যই ফোন করে খবর নেয়, ব্যাস এতটুকুই। এই সাধারণ একটা বিষয়কে তুমি এতটা পেঁচালা, পেঁচাচ্ছ। তাছাড়া একটা বিষয় তুমি কেন বুঝতে পারছো না যে একজন ডিভোর্সি বাচ্চার মাকে এরকম একজন প্রতিষ্ঠিত ডাক্তার কখনো পছন্দ করতে যাবে কেন? এটা কি কোনোভাবে সম্ভব? এসব ভাবতেও আমার অস্বস্তি হচ্ছে। বিষয়টাকে একটু সহজভাবে দেখো প্লিজ। বর্ষা এবার শায়লার দিকে তাকিয়ে বলে, কিছু মনে করবেন না মা, একটা কথা বলি। আমার মনে হয় আপনাদের উচিত এরিনাকে নিয়ে নতুন কিছু ভাবা। আশেপাশের মানুষ খারাপ কিছু বলবে, তার আগেই একটা কিছু করুন। বর্ষার কথার উত্তরে শায়লা বলে, হয়তো তুমি ঠিক বলছো, তবে বিষয়টা ততটা সহজ নয় যতটা সহজ করে তুমি বলছো। আমি চাইবো এই বিষয়ে তুমি আর কোনো কথা না বলো। এসব নিয়ে সংসারে আমি কোনো অশান্তি চাই না। এরপর এরিনার মাথায় হাত বুলিয়ে বলে, এসব নিয়ে ভেবে সময় নষ্ট করিস না। নিজে ঠিক তো জগৎ ঠিক, কথাটা মনে রাখিস। রুমে গিয়ে তুই তোর কাজ কর। এরিনা ছলছল চোখে বলে, ঠিক আছে মা। কথাটা বলেই চুপচাপ নিজের রুমে গিয়ে কান্না শুরু করে দেয়। আর বর্ষা মেজাজ দেখিয়ে নিজের রুমে গিয়ে মোবাইল নিয়ে বসে পড়ে।